গরিবের শেষ অস্ত্র কি কেড়ে নেওয়া হচ্ছে? আপনার পকেটে কি দামি উকিল ধরার টাকা আছে? নেই। আপনার কি দিল্লির দরবারে পৌঁছানোর ক্ষমতা আছে? নেই। এতদিন ভারতের সাধারণ মানুষের কাছে একটা ব্রহ্মাস্ত্র ছিল, নাম তার পিআইএল বা জনস্বার্থ মামলা। একটা পোস্ট কার্ড লিখেও আপনি দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারতেন। কিন্তু সাবধান, সরকার এখন বলছে এই ব্যবস্থা নাকি বন্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ দেশ নাকি বদলে গেছে, দেশ নাকি এখন আত্মনির্ভর। আসল সত্যিটা কি? আজকের এপিসোডে আমরা মুখোশ খুলব সেই চক্রান্তের, যেখানে সংস্কারের নামে আসলে সাধারণ মানুষের শেষ আশার আলোটুকু নিভিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। ক্ষমতার দাপটের সামনে কি পরাজিত হবে জনস্বার্থ? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। শব্দটা খুব পরিচিত, পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, বাংলায় যাকে আমরা বলি জনস্বার্থ মামলা। এই একটা হাতিয়ারের জোরেই সমাজের সবচেয়ে অসহায় মানুষটা, যার পকেটে উকিল ধরার টাকা নেই, সেও সুপ্রিম কোর্টের দরজা পর্যন্ত পৌঁছতে পারে। কোনো তৃতীয় পক্ষ বা দরদি মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে কোর্টে দাঁড়ায়, তখন তাকেই বলা হয় পিআইএল। উদ্দেশ্য একটাই, দুর্বলের অধিকার রক্ষা আর শেষ সারিতে দাঁড়িয়ে থাকার মানুষটাকে বিচার দেওয়া। কিন্তু গল্পে এবার একটা বড় মোচড় এসেছে। মোদী সরকার এখন মনে করছে এই ব্যবস্থাটা নাকি বন্ধ করে দেওয়ার সময় এসেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। সুপ্রিম কোর্টে খোদ সলিসিটর জেনারেল তুষার মেহতা 9 জন বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে সওয়াল করেছেন যে হুজুর, এবার সময় হয়েছে এই পিআইএল সিস্টেমটাকে বিদায় জানানোর। আমি বলছি না, বলছে এনডিটিভি প্রকাশিত খবর। স্ক্রিনে খবরটা লক্ষ্য করুন, এক এক করে স্ক্রিনে লক্ষ্য করুন। লাইভ ল ইকোনমিক টাইমসে প্রকাশিত এই সংক্রান্ত খবর। দরকার হলে গুগলে টাইপ করে পুরোটা মন দিয়ে পড়ুন। ভাবুন একবার, যে পিআইএল এর মাধ্যমে দেশের রাঘব বোয়ালদের বড় বড় দুর্নীতি সামনে এসেছে, যে ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হয়েছে, তাকেই এখন ঝামেলা মনে করা হচ্ছে। যে ব্রহ্মাস্ত্র দিয়ে দোর্দণ্ড প্রতাপ কর্পোরেটের দাদাগিরি রুখে দেওয়া যেত, তাকেই ভোতা করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। এটা কি স্রেফ আইনি পরামর্শ, নাকি গরিবের কণ্ঠরোধ করার একটা সুপরিকল্পিত ছক? আগে জানতে হবে কেন জনস্বার্থ মামলা ভারতের বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ, আর সুপ্রিম কোর্ট এই পিআইএল এর উপর ভিত্তি করেই এমন সমস্ত ঐতিহাসিক রায় দিয়েছে যা আজও আইনের ছাত্ররা মুখস্থ করেন। কি এই পিআইএল? সহজে বলি, এটি এমন এক আবেদন যেখানে ব্যক্তির স্বার্থের চেয়ে জনস্বার্থ বড়। তার মানে আপনার নিজের সাথে কোনো অন্যায় না হলেও আপনি অন্যের হকের জন্য আদালতের দরজায় কড়া নাড়তে পারেন। যে মানুষটা শোষিত কিন্তু কোর্টে যাওয়ার ক্ষমতা নেই, তার হয়ে আপনি লড়তে পারেন। এটাই হলো পিআইএল এর প্রাণ ভোমরা। 70 আর 80-র দশকে যখন এই ব্যবস্থার জন্ম হলো, তখন বিচারপতি PN ভাগবতী এবং বিচারপতি VR কৃষ্ণা আয়ার এটাকে একটি মহিরুহে পরিণত করেছিলেন। তারা স্পষ্ট বলেছিলেন, গরিব দিনমজুর কিংবা কারাগারের আড়ালে ধুঁকতে থাকা কয়েদিরা, যারা নিজেরা লড়াই করার শক্তি রাখে না, তাদের হয়ে অন্য কেউ দাঁড়াতে পারবে। আদালত শুধু আইনের বই দেখে চলবে না, মানুষের চোখের জলও মুছবে। কেন জাস্টিস ভাগবতী সাধারণ মানুষের হাতে এই ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছিলেন? আগেকার নিয়মটা ছিল ভারী অদ্ভুত। আপনার পকেটে যদি টান পড়ে, আপনি নালিশ করতে পারেন, অর্থাৎ যার অধিকার খর্ব হচ্ছে কেবল তাকেই কোর্টে যেতে হতো। যারা নিজেদের অধিকারের নামটুকু পর্যন্ত জানে না, তারা কোর্টে গিয়ে উকিল কিভাবে ধরবে? ঠিক এই অন্ধকার ঘোচাতেই পিআইএল এর জন্ম। এটি একটি রক্ষা কবচ। যদি কোনো গরিব মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে রাখা হয়, সে যদি জানতেই না পারে তার মুক্তির উপায় কি, তবে আপনি বা আমি তার হয়ে আদালতের দরজায় ধাক্কা দিতে পারি। এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। মানবাধিকার রক্ষা থেকে শুরু করে পরিবেশ দূষণ, বনের গাছ কাটা থেকে নদীর স্বচ্ছতা, এমনকি সরকারি দুর্নীতির বড় বড় কেলেঙ্কারি ফাঁস করার একমাত্র রাস্তা হলো এই জনস্বার্থ মামলা। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি সুপ্রিম কোর্টে এবং 226 নম্বর অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। এই যে PM কেয়ার্স ফান্ড, হাজার হাজার কোটি টাকা এলো গেল, কেউ খেলো কেউ হজম করলো, অথচ একটা ঢেকুর পর্যন্ত উঠলো না।
যদি পিআইএল এর ব্যবস্থা না থাকতো তবে ইলেকটোরাল বন্ডের মতন নির্বাচনী চুরির মহাকাব্য কি কখনো আদালতের বারান্দায় পৌঁছতো? যদিও এই অমৃতকালে কোর্টে গিয়েও খুব একটা লাভ হচ্ছে না, সেটা অন্য বিতর্ক। ধরুন আপনি পিএম কেয়ার ফান্ডে 1000 টাকা দান করেছেন, আপনি কি সেই 1000 টাকার হিসেব চাইতে সুপ্রিম কোর্টে ছুটবেন? আপনার একার পক্ষে কি সেটা সম্ভব? সম্ভব নয় বলেই তো জনস্বার্থ মামলার দরকার। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সরকারের যত আপত্তি। তারা খুব ভালো করেই জানে সাধারণ মানুষের এই সম্মিলিত কণ্ঠস্বর কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্টে এখন সাবরীমালা মামলা নিয়ে 9 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি চলছে। আর ঠিক সেখানেই মোদী সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা যা বলবেন তা শুনে আপনার পিলে চমকে যেতে পারে। তিনি শুধু মুখে বলেননি, রীতিমতন লিখিতভাবে আদালতকে জানিয়েছেন যে হুজুর, এখন সময় এসেছে শুধু নতুন করে সংজ্ঞায়িত করার নয়, তার চেয়ে বরং জনস্বার্থ মামলাকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়ার। আচ্ছা, কোন যুক্তিতে পিআইএল বিলুপ্ত করে দিতে হবে? সরকার বলছে একসময় দেশের মানুষ গরিব ছিল, অশিক্ষিত ছিল, জেলখানায় পচতো, বিচার পাওয়ার ক্ষমতা ছিল না, তখন না হয় পিআইএল ঠিক ছিল, কিন্তু এখন নাকি দেশ বদলে গেছে। তুষার মেহতা স্বীকার করেছেন যে দারিদ্র, অশিক্ষা বা প্রতিবন্ধকতা দেশ থেকে মুছে যায়নি, কিন্তু তার দাবি এখন নাকি মানুষের কাছে বিচারে পৌঁছানোর অনেক রাস্তা আছে, তাই এই বস্তা পচা ব্যবস্থার আর দরকার নেই। সরকার তো আরো এক ধাপ এগিয়ে বলছে এখন নাকি বেশিরভাগ জনস্বার্থ মামলাই উদ্দেশ্য প্রণোদিত, পর্দার আড়াল থেকে কেউ নাকি এগুলোকে পরিচালনা করছে। সরকারের দাবি আজকের বিচার ব্যবস্থা নাকি অনেক বেশি স্বচ্ছ আর সহজলভ্য হয়ে গেছে। আসলে ভয়টা অন্য জায়গায়। পিআইএল থাকলে যে কোনো সচেতন নাগরিক সরকারের অস্বস্তিকর ফাইলগুলো আদালতের টেবিলে টেনে আনতে পারে। কেন্দ্রীয় সরকারের উকিল বাবুরা আদালতকে বোঝাচ্ছেন এখনই ফাইলিং আছে, একটা চিঠি পাঠালেই নাকি বিচার পাওয়া যায়। কেউ এখন আর অসহায় নয়, কেউ দুর্বল নয়, সবাই নাকি মোদিজির জামানায় আত্মনির্ভর হয়ে পড়েছে। পিআইএল সেই রক্ষা কবচ যা ভারতের গণতন্ত্রে চেকস অ্যান্ড ব্যালেন্সের সবচেয়ে বড় অস্ত্র। চলুন একটু পেছনে ফেরা যাক। এই পিআইএল ব্যবস্থা না থাকলে আমাদের দেশটা আজ কেমন হতো তার কয়েকটা উদাহরণ দিই। মনে করুন সেই কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলা, 70 দশকের সেই যুগান্তকারী জনস্বার্থ মামলা ইন্দিরা গান্ধী সরকারের ক্ষমতার সীমা টেনে দিয়েছিল। সরকার 1976 সালে 42তম সংবিধান সংশোধনী এনে আদালতের ক্ষমতায় লাগাম পরানোর চেষ্টা করেছিল। তারপর সেই ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ জনস্বার্থ মামলা। রাজনারায়ণ অভিযোগ করেন ইন্দিরা গান্ধী ভোটে অনিয়ম করেছেন। ফল কি হয়েছিল? ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। ভাবুন একবার, এই একটা পিআইএল মামলা সরাসরি গণতন্ত্রকে এমার্জেন্সির দিকে ঠেলে দিয়েছিল। মনে করুন সেই ঐতিহাসিক মামলা হুসেন আরা খাতুন বনাম স্টেট অফ বিহার। জেলের ভেতরে কয়েদিদের বিনা শুনানিতে দিনের পর দিন বন্দিদশা নিয়ে এক সমাজকর্মী পিআইএল করেছিলেন। ফলাফল কি হয়েছিল জানেন? সুপ্রিম কোর্ট প্রথমবার স্পষ্ট করে বলেছিল স্পিডি ট্রায়াল বা দ্রুত বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার। এর ফলে হাজার হাজার গরিব কয়েদি জেল থেকে মুক্তি পেয়েছিলেন। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছিল আইনি প্রক্রিয়া শুধু কাগজে কলমে থাকলেই হবে না, তাকে হতে হবে ন্যায্য এবং নিরপেক্ষ। আর বিনামূল্যে আইনি সহায়তা দেওয়াটা সরকারের আবশ্যিক কর্তব্য। আরও একটা বড় কথা আদালত বলেছিল, কোনো বিচারাধীন কয়েদিকে তার অভিযোগের জন্য নির্ধারিত সর্বোচ্চ সাজার মেয়াদের চেয়ে একদিনও বেশি জেলে রাখা যাবে না। যদিও পরে সেটা কতটা কি মানা হয়েছে তা অন্য বিষয়। ফলে যারা আজ একে বন্ধ করতে চাইছে তারা কি চায় সেই অন্ধকার দিনগুলো আবার ফিরে আসুক? মনে করে দেখুন সেই মানেকা গান্ধী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা। মানেকা গান্ধীর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। আদালত সেদিন গর্জে উঠে বলেছিল রাইট টু লাইফ মানে শুধু বেঁচে থাকা নয়, ডিগনিটি, লিবার্টি, ডিউ প্রসেস সবকিছু। প্রভাব কি হয়েছিল? সরকারের একতরফা ক্ষমতা প্রায় ভেঙে পড়ে। আইন মানে আইন নয়, তাকে হতে হবে ফেয়ার, জাস্ট এবং রিজনেবল। এই একটা রায় সেদিন সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ যেন প্রাণ ফিরে পেল। আজ সমস্ত পিআইএল এই ভিতের ওপর দাঁড়িয়েই লড়াই করে। মনে করুন সেই এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা। কেন্দ্র বারবার রাজ্য সরকার ভেঙে দিচ্ছিল,
প্রভাব কি হয়েছিল? কেন্দ্রীয় সরকারের ইচ্ছে মতন রাজ্য ভাঙার ক্ষমতা কার্যত বন্ধ হয়ে যায়। রাজস্থানের সেই বিশাখা মামলা মনে আছে? বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রুখতে আদালতের দেওয়া সেই বিশাখা গাইডলাইন্স না থাকলে 2013 সালে মনমোহন সিং সরকারকেই সেই ঐতিহাসিক নারী সুরক্ষা আইন আনতে পারত। 1997 সালের সেই মামলার বীজ থেকেই তো আজকের এই অধিকারের মহিরুহ। পরিবেশের কথা ভাবুন, এমসি মেহতার মামলাগুলো না থাকলে কি আজ গঙ্গা বাঁচানোর কথা উঠতো? তাজমহলকে দূষণ থেকে বাঁচানো কিংবা দিল্লিতে সিএনজি চালু করা সবই তো সম্ভব হয়েছে এই পিআইএল এর দৌলতেই। আদালত সেদিন এক দারুণ কথা বলেছিল, পলিউটার পেইজ প্রিন্সিপাল, মানে যে দূষণ ছড়াবে শুধু জরিমানা নয়, সঙ্গে ক্ষতিপূরণও তাকেই দিতে হবে। আর এখন আমাদের সরকার বলছে এই ব্যবস্থা নাকি এখনকার দুনিয়ায় অপ্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত ডিকে বসু মামলা মনে করুন, পুলিশি হেফাজত আর গ্রেফতারি নিয়ে যে কড়া নির্দেশিকা আজও আমাদের ঢাল হয়ে দাঁড়ায়, সেটাও তো পিআইএল এরই দান। এত কিছুর পরেও কি মোদী সরকারের মনে হচ্ছে যে জনস্বার্থ মামলা স্রেফ পর্দার আড়ালের খেলা? আপনাদের কি মনে আছে 85 কোটি মানুষকে রেশন দেওয়ার সেই গর্বিত প্রচারের কথা? ভোটের ময়দানে বুক ফুলিয়ে প্রচার, আমরা গরিবকে অন্ন দিচ্ছি। কিন্তু এই রাইট টু ফুড বা খাদ্যের অধিকার এলো কোত্থেকে? পিইউসিএল বনাম ইউনিয়ন অফ স্টেট মামলা। সেই জনস্বার্থ মামলার জেরেই তো সুপ্রিম কোর্ট মিড ডে মিল আর রেশনের মতন প্রকল্প চালুর নির্দেশ দিয়েছিল, যার ফলশ্রুতি মনমোহন সিং সরকারের 2013 সালের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। আজ যারা ফ্রিতে রেশন বিলিয়ে দরাজ ভাব জাহির করছেন আর তার বদলে ভোট চাইছেন, মজাটা দেখুন, সেই রেশন ব্যবস্থার জন্ম দিয়েছিল যে পিআইএল, তাকেই এখন ঘাট ধাক্কা দিয়ে বের করতে চাইছে এই সরকার। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এতক্ষণ আমি যে মামলাগুলোর কথা বললাম, এই অধিকারগুলো কি আমাদের জন্য জরুরি ছিল না? এই সবকটি পাওনা কিন্তু এসেছে ওই পিআইএল এর হাত ধরেই। এই প্রতিটি জয় ছিল গরিবের জয়, সাধারণ মানুষের অধিকারের জয়। কিন্তু এখনকার নতুন ভারত আর চায় না এই রিলিফগুলো জারি থাকুক। তাদের কাছে পিআইএল এখন শুধুই কাঁটা। কারণ একটাই, পিআইএল থাকলে তো আর একচ্ছত্র রাজত্ব চালানো যায় না। আর এখন আমাদের কেন্দ্র সরকার বলছে ব্যবস্থাটা নাকি পুরনো হয়ে গেছে, মানুষ নাকি এখন খুব সহজেই আদালতে পৌঁছে যাচ্ছে। সলিসিটর জেনারেলের এই আজব যুক্তির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একমত হলেন যে হ্যাঁ, পিআইএল এর অপব্যবহার হচ্ছে। অনেক সময় ব্যক্তিগত প্রচার বা রাজনৈতিক উদ্দেশ্যে কিছু ভুয়ো মামলা হচ্ছে। আদালত বলছে তারা এখন অনেক বেশি সতর্ক, তারা সমস্ত খতিয়ে দেখেই নোটিশ জারি করে। চিফ জাস্টিস অবশ্য সরকারের আবদারে এখনই পিআইএল তুলে দেওয়ার পথে হাঁটেননি, তিনি সংস্কার বা রিফর্মের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, সংস্কারের নামে শেষ পর্যন্ত কি হবে? গরিবের ন্যায় বিচারের শেষ জানলাটাও বন্ধ করে দেওয়া হবে না তো? তর্কের খাতিরে যদি ধরেই নিই যে পিআইএল এর অপব্যবহার হচ্ছে, তবে সেই যুক্তিতে তো দেশের কোনো আইন, কোনো ব্যবস্থা বা কোনো সিস্টেমই আস্ত রাখা যাবে না। কারণ ক্ষমতার অলিন্দে তো প্রতি পদে অপব্যবহারের মহোৎসব চলছে। কিন্তু মোদী সরকার কেন পিআইএল কে ভয় পাচ্ছে, সেটাই বড় রহস্য। গত 12 বছরে কটা পিআইএল আপনাদের বিরুদ্ধে গেছে? নোটবন্দির বিরুদ্ধে পিআইএল হয়েছিল, আপনারা ক্লিন চিট পেলেন। পিএম কেয়ার ফান্ডের বিরুদ্ধে মামলা হলো, ইলেকটোরাল বন্ড নিয়ে এত যে কেলেঙ্কারি ফাঁস হলো, ওই বন্ডকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলল। তবু তো আপনাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা কেউ নেয়নি, বরং পিআইএল তো আপনাদের জন্য একটা ব্রহ্মাস্ত্রই হয়ে দাঁড়িয়েছে। কোনো বিতর্কিত ইস্যু সামনে এলো, ব্যাস নিজের লোক দিয়ে একটা পিআইএল করিয়ে দাও, খেলা ওখানেই শেষ। তাজা উদাহরণ চান? আম্বানি পুত্রের ভান্তারা কেসটাই দেখুন। শুরুতে যখন পিআইএল হলো, অনেকে ভাবলেন এত বড় শিল্পপতির ছেলের বিরুদ্ধে মামলা, কিন্তু 3 সপ্তাহ যেতে না যেতেই দেখা গেল অন্য গল্প। আদালত সমস্ত বাধা সরিয়ে উল্টে আম্বানি পুত্রকে এক পার্মানেন্ট শিল্ড দিয়ে দিল। এসআইআর এর কথাই ধরুন, মানুষ কোর্টে গিয়েছিল তা বন্ধ করতে, আর কোর্ট উল্টে বিচারকদেরই সেই কাজে লাগিয়ে দিল। বিচারকরা করলেন প্রশাসনিক কাজ। কোশ্মিনকালে কখনো দেখেছেন? তাহলে মোদী সরকারের ভয়টা কিসের? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।